আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা স্ট্যাটিক অ্যানালাইসিস, এবার আমাদের স্ট্যাটিক অ্যানালাইসিস আমরা টুল বেসড স্ট্যাটিক অ্যানালাইসিস যেটা সেটা করতে যাচ্ছি। তো স্ট্যাটিক অ্যানালাইসিস ইজ দ্য টাস্ক অফ অ্যানালাইজিং আ টেস্ট অবজেক্ট। যেমন টেস্ট যদি সোর্স কোড হয় তাহলে আমার সোর্স কোড অ্যানালাইজ করতে হবে, স্ক্রিপ্ট বা রিকোয়ারমেন্ট যাই হোক না কেন ওকে অ্যানালাইজ করতে হবে উইদাউট এক্সিকিউটিং দ্য টেস্ট অবজেক্ট। সাধারণত স্ট্যাটিক অ্যানালাইসিস গুলো কোড বেজই হয়, কোড বা ফ্লো চার্ট বেজ এ ধরনের। অন্যান্য ডকুমেন্ট গুলো স্ট্যাটিক অ্যানালাইসিসে হয় না। যেমন রিকোয়ারমেন্টস, যদি কোন একটা রিকোয়ারমেন্টস এর ভিতর কি করে কাজ করছে সেটা স্ট্যাটিক অ্যানালাইসিস হতে পারে, কিন্তু এসআরএস ওভারঅল ঠিক আছে কিনা এগুলোর জন্য আসলে স্ট্যাটিক অ্যানালাইসিস না। সো আমরা কি কি দেখতে পারি এখানে দেখতে পারি হচ্ছে প্রোগ্রামিং রুলস অ্যান্ড স্ট্যান্ডার্ডস, প্রোগ্রাম ডিজাইন যেটাকে কন্ট্রোল ফ্লো অ্যানালাইসিস বলা হয়, ইউজ অফ ডেটা দ্যাট ইজ ডেটা ফ্লো অ্যানালাইসিস, আর কমপ্লেক্সিটি মাপবো আমরা কোন একটা প্রোগ্রামের স্ট্রাকচার কেমন আছে সেটা কমপ্লেক্সিটি কত। সো এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমপ্লেক্সিটি। এটা কিন্তু আপনাদের একটা খুব ভালো হেল্প করবে যদি আপনি একজন প্রোগ্রামারের কোড দেখে যদি বলে দিতে পারেন কমপ্লেক্সিটি এত, যে তোমাকে তো এটা এত কমপ্লেক্সিটি রাখা যাবে না, ব্রেকডাউন করো। আপনি মানে বুঝেন প্রোগ্রামার আপনাকে কি মনে করবে? কমপ্লেক্সিটি মেপে দিচ্ছেন আপনি। এইটাকে কি আপনি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বলতেছেন? হ্যাঁ, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, এই যে সাইক্লোমেট্রিক নাম্বার বা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বলা হয়। তার মানে বিষয়টা জানেন আপনি? আইডিয়া আছে আর কি, জাস্ট আচ্ছা, একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন থেকে হচ্ছে আমরা ইয়াটা করি আর কি, এটা বের করি হুম, সম্ভবত আর কি এরকম ছিল। হ্যাঁ ওটা ইকুয়েশনের মাধ্যমে। আচ্ছা, দেন all test object must be a formal structure, প্রত্যেকটা টেস্ট অবজেক্টে ফর্মাল স্ট্রাকচার হওয়া লাগবে, তাহলে সেগুলো আমরা এই কাজটা করতে পারবো আমরা। This is especially important when using testing tools. Very often documents are not generated formally. সাধারণত সব ডকুমেন্ট ফর্মালি তৈরি হয় না। আপনার কোড দিছে কিন্তু ফ্লো চার্ট নাই, সো আপনাকে কোড থেকে ফ্লো চার্টে কনভার্ট করে তারপর মাপতে হবে। In practice, modeling, programming and scripting language comply to the rule, some diagrams as well. মানে এটা বোঝাতে চাইলো যে আপনি একটা কোড দিচ্ছেন, সে হয়তো ডায়াগ্রাম বানিয়ে দিতে পারে, আবার কোন একটা ডায়াগ্রাম দিচ্ছেন কোড বানিয়ে দিতে পারে। So the tool-based static analysis of the programmed with less effort than an inspection. আমি ইন্সপেকশন করে যা করতে পারবো আমরা টুলস দিয়ে, টুলস এর কাজই তো আসলে তাই না? আমরা যদি বলি টুলস, টুলস মানে কি আসলে? যেটা আমাদের এফোর্ট এফোর্ট কমিয়ে দেয়। টুলস মানে হচ্ছে যেটা আমাদের এফোর্ট কমিয়ে দেয়। Therefore, very often static analysis is performed before review takes place. এখানে আমরা একটা গাইডলাইন পেলাম, যেলে আমরা যদি রিভিউ করতে যাই, রিভিউর আগে আমরা স্ট্যাটিক অ্যানালাইসিসটা করে নেওয়াটা বেটার। তাহলে আমরা বলতে পারবো ইন্সপেকশনের সময় যে আমরা অলরেডি এই ম্যাট্রিক্স গুলো পেয়েছি, এই প্রবলেম আছে। এই টার্মগুলো আপনারা জানেন, আমরা একটু স্কিপ করছি। কম্পাইলার কাকে বলে সবাই জানেন তো না? জি স্যার জানি। কম্পাইলারের কাজ এই যে কন্ট্রোল ফ্লো অ্যানালাইসিস। নাও কন্ট্রোল ফ্লো অ্যানালাইসিসের মূল কাজ হচ্ছে টু ফাইন্ড ডিফেক্টস কজড বাই রং কনস্ট্রাকশন অফ দ্য প্রোগ্রাম কোড। মানে প্রোগ্রামটাই কোডটাই হচ্ছে রংলি করা আছে, যেমন ডেড ব্রাঞ্চ, ডেড কোড, এরকম যদি কিছু থাকে তাহলে গ্রাফ দেখলে বোঝা যাবে। অ্যাকচুয়ালি পুরো প্রোগ্রামিং ইজ নাথিং বাট আ কন্ট্রোল স্ট্রাকচার।
আমরা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যা লিখি আসলে এরকম, আমি যদি ছবি আঁকাতাম এই গ্রাফ তৈরি হতো। একটা প্রোগ্রাম মানে স্যার কম্পাইলার এবং ডিবাগ তো মোটামুটি প্রায় একটা সিমিলার কাজই করে, তাই না? হ্যাঁ, কম্পাইলের কাজ তো কম্পাইল করা, আর ডিবাগের কাজ হচ্ছে ওই কোথায় ডিফেক্টটা হচ্ছে সেটাকে খুঁজে 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 দিয়ে আপনি ওখানে গিয়ে চেক করা, মানে ডিবাগ করা। তো ডিবাগের মতো ইন্টারাক্টিভ ডিবাগার যেটা, সেটা হচ্ছে আমাকে থামিয়ে থামিয়ে দেখাতে পারে। যেমন আমি কম্পাইল করলে তো কম্পাইল করে আমাকে সোর্স এক্সিকিউটেবল কোড দিয়ে দেয়, আমি রান করে দেখতে পারি। এর টোটাল ট্রান্সলেশনটা হচ্ছে কম্পাইলিং করা। আর ডিবাগিং হচ্ছে, যদি আমি ইন্টারাক্টিভ ডিবাগিং বলি, তার মানে আমি কি কম্পিউটার প্রোগ্রামটা এক্সিকিউট করার পরে আমাকে এমন একটা পরিবেশ দিচ্ছে যে পরিবেশটাতে আমি যেন কোড এবং রান দুটো একসাথে যেন করতে পারি। কম্পাইল কমপ্লিট হবে না, কিন্তু ডিবাগিং মোডে আমি লাইন বাই লাইন যেন এক্সিকিউশন করাতে পারি ওই টুলটা দিয়ে, এবং সাথে সাথে ওই অবস্থায় ভেরিয়েবল, এই এক্সিকিউশনের পর ভেরিয়েবলটার ভ্যালুটা কি হয়েছে প্রতিটা লাইনের পর পরই দেখা যায়, যার ফলে এটা একদম ডায়াগনোস করা সহজ হয়। ডিবাগিং ওটা বলে। আপনারা এই এই বিশেষ করে আমরা প্রথম প্রথম দেখি ছোটবেলায় আর কি, সেটা হচ্ছে ইয়েতে ভিজুয়াল স্টুডিওতে F8 দিলে দেখবেন যে আস্তে আস্তে প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সিকিউশন করতে করতে যায়, এবং ইন্সপেক্ট করতে পারে এই সময় যে এইটার এক্স এর ভেরিয়েবলের ভ্যালু কত এখন। এটা কোড, এই ডিবাগিং যারা ব্যবহার করে তারা প্রোগ্রামিং বোঝে সহজে। প্রোগ্রামিং যারা বুঝতে চায় না লজিক্যালি, তারা হচ্ছে, আমি সাজেস্ট করব ডিবাগিংটা দিয়ে বুঝেন, দেখবেন যে সহজ হয়ে গেছে। আমি আমি এবার মানে সি করাচ্ছি, তো সি এর মধ্যে আমি চেষ্টা করেছি যে ওদের লজিক বিল্ড আপ করার জন্য। তো লজিক বিল্ড আপ করার জন্য আমি কিছু প্রবলেম দিতাম, এর বক্স আঁকাও। হ্যাঁ, তো লুপ সে জানে, কিন্তু বক্স করতে হলে তো মানে কম্পিউটারে কাজ করার পদ্ধতি আর মানুষের কাজ করার পদ্ধতি কিন্তু একরকম না। আমাকে যদি বলেন বক্স আঁকান, তা আমি একদম এরকম করে পেন দিয়ে আঁকায় রেখে দেবো। কম্পিউটার এরকম করে পারবে না। কম্পিউটার হরিজেন্টালি যায় আর ভার্টিক্যালি নামে তার কার্সারটা। সো আমাকে ওইভাবেই চিন্তা করে করে করতে হয়। সো প্রোগ্রামিং সব থেকে, আচ্ছা আপনারা একটা জরিপের কথা শুনছেন কিনা জানি না, মানুষের ব্রেনের যে ক্যাপাসিটি, ক্রিয়েটিভিটি বাড়ানোর সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে প্রোগ্রামিং করা। এবং মানুষের এই ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য যতগুলা পদ্ধতি পৃথিবীতে আছে তার মধ্যে প্রোগ্রামিং হচ্ছে 98%। এই জন্যই কিন্তু যারা ভালো প্রোগ্রামার, লজিক্যাল, অনেক কিছু জটিলতা বুঝতে পারে যারা, তারা অন্য মানুষকে এই জন্য গুরুত্ব দিচ্ছে না। বুঝতে পারছেন? তারা মনে করে যে এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে কম্পিউটার হচ্ছে একটা ডাম্প মেশিন, যে এর থেকে বোকা আর পৃথিবীতে কেউ নাই। মানুষ যখন, আমি ইন্টেলিজেন্ট হিসেবে বানানো হয়েছে আমাকে, আমি যে কাজ যত সহজে করতে পারবো কম্পিউটার সেই কাজ তত সহজে করতে পারে না। আর কাজ হচ্ছে যে নিজে কাজ করা যতটুকু কঠিন, তার থেকে বেশি কঠিন অন্য কাউকে দিয়ে করানো। আর তার মধ্যে যদি আপনাকে দেওয়া হয় যে ডাম্প একটা লোক যে কিচ্ছু বুঝে না, তাকে দিয়ে করাইতে হবে, তার মানে বুঝেন যে কি পরিমাণ আপনার মেধা থাকলে আপনি একজন একটা নিম্ন বুদ্ধি সম্পন্ন লোককে দিয়ে কাজ করাইতে পারেন। এই জন্য প্রোগ্রামিং যারা যে করে, আসলে কম্পিউটারকে দিয়ে কাজ করে নিতে হয়। তো এই জন্য অনেক বেশি লজিক্যাল হওয়া লাগে, অনেক বেশি বুঝতে হয়। এই বোঝার জন্য ডিবাগারটা ভালো, যদি আপনি বুঝতে চান আসলে। সো মেথড কি, যে কোড স্ট্রাকচার ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ এ কন্ট্রোল ফ্লো গ্রাফ। এখানে আমরা নোডস বলছে, নোডস রিপ্রেজেন্ট দ্য স্টেটমেন্টস অর সিকোয়েন্স অফ স্টেটমেন্টস। একটা নোডের মধ্যে মাল্টিপল সিকোয়েন্স থাকতে পারে। যদি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় পরপর কাজ করছে, তো ওটা আমি আলাদা আলাদা নোড আকারে দেবো না, প্রত্যেকটা স্টেটমেন্ট আমি নোট করব না। যদি এমন হয় যে এখান থেকে না একটা কন্ডিশন বের হয়ে গেছে, আর একটা রাস্তা, সেই রাস্তার জন্য আমি এই যে ইফের জায়গায় একটা নোট দেব।
কিন্তু ওইখানে রাস্তায় যেতে যেতে অনেকগুলো কাজ করতে করতে যাচ্ছে, ওটা আমার কাছে একটাই নোড, কারণ ওটার কোনো আর কমপ্লেক্সিটি নাই। আর এইজ রিপ্রেজেন্টস দ্য কন্ট্রোল ফ্লো ট্রান্সফার, তার মানে একটা নোড থেকে আর এক নোডে কিভাবে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এইজ বলা হয়। সো আমরা দেখি এখানে প্রথমে স্টার্ট করছে উপর থেকে, অবশ্যই এজ গুলাতে অ্যারো দিতে হবে আপনাদের, এবং যেখানে সে নোডটা থেকে দুই দিকে রাস্তা চলে গেছে তাহলে বুঝতে হবে ওখানে একটা কন্ডিশন আছে, ইফ, তাহলে ওখানে হচ্ছে কন্ডিশন আছে। আর যেদিকে কোনো স্টেট চলে গেছে সেটা কোনো ডিসিশন না, আসলে এখানে প্রোগ্রামিং ডিসিশন ছাড়া আর কিছুই না, জানেন, একটা প্রোগ্রামিং মানে হচ্ছে ডিসিশন। হ্যালো, আজিজ ভাই কিছু বলবেন? আচ্ছা, তো আমাদের কমপ্লেক্সিটির যদি আমি ডেফিনেশন দিতে চাই, তাহলে কমপ্লেক্সিটি মানুষের কমপ্লেক্সিটি কি কি হতে পারে বলেন তো? কি কারণে মানুষ কমপ্লেক্স সিচুয়েশনে পড়ে? কেন মানুষ বলে এটা খুব কমপ্লেক্স? ইনডিসিশনে ভোগে, ইনডিসিশন। হ্যাঁ, তার মানে মানুষ যখন ডিসিশন নিতে চাই তখনই হচ্ছে আসলে কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়ে। আদারওয়াইজ আপনি সোজা রাস্তা দিয়ে হাঁটছেন, তাই কি কমপ্লিকেটেড? যখন এই রাস্তায় হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে দেবেন দুই দিকে চলে গেছে রাস্তা, তখন আপনার ব্রেন কাজ করবে, আচ্ছা ডান দিকে যাবো না বাম দিকে যাবো, কোনটা রাইট পাথ, তখন ডিসাইড করতে হয়। এই জন্য বলে কমপ্লেক্সিটি হ্যান্ডলিং এর জন্য সব থেকে ভালো মানে 2D আছে, 2D, দেয়ার ইজ 1D ফর ডিসিশন, অ্যানাদার ডি ফর ডাইমেনশন। এই দুইটা জিনিসই মানুষের মধ্যে কমপ্লেক্সিটির মূল কাজ করে, একটা হচ্ছে ডিসিশন আর একটা হচ্ছে ডাইমেনশন। যখন আপনি মাল্টি ডাইমেনশনাল কিছু চিন্তা করতে যাবেন দেখবেন যে মাথায় কাজ করবে না। যেমন আমরা 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে বসবাস করি, খুব বেশি হলে 4 ডাইমেনশন বলতে পারি, কিন্তু আরো যখন বেশি ডাইমেনশন নিয়ে ভাবতে যাবেন তখন দেখবেন যে মাথায় কাজ করছে না। আর সেটা যদি আবার প্রোগ্রামিং করে করতে চান তাহলে তো গেছে। বাংলাদেশের বুয়েটের একজন ইঞ্জিনিয়ার, নাম ভুলে গেছি, উনি 5th ডাইমেনশন পর্যন্ত কোড করতে পারতো, মানে মগজে নেওয়ার মতো। এরপরে উপরে আর উঠতে পারে নাই। আমরা 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 করতে গিয়ে দেখি যে মানে আসলে ব্রেন কাজ করে না, কারণ হচ্ছে আমাদের ব্রেন সব থেকে বেশি কাজ করে 3 ডাইমেনশনালে, কারণ 3 ডাইমেনশন আমরা বস্তুগত জগৎ দেখতে পাই তো বুঝতে পারি। আর যখন এই 3 ডাইমেনশন থেকে ডাইমেনশন বাড়ে, কমপ্লেক্সিটি বাড়ে, আবার 3 ডাইমেনশন থেকে যখন কমে যায় আবার কমতে থাকে, এই কমপ্লেক্সিটি বাড়তে থাকে, আমরা বুঝতে পারি না। যেমন আপনাকে যদি বলে 0 ডাইমেনশন, কি জিনিস বলেন তো? কিছুই নেই। 0 ডাইমেনশন একটা এক্সাম্পল দেন তো। মহাশূন্য নাকি? ব্ল্যাক হোল। 0 ডাইমেনশন হচ্ছে আমাদের ডট বলি না, পয়েন্ট, দশমিক। ও আচ্ছা আচ্ছা, দৈর্ঘ্য বস্তু নাই, দৈর্ঘ্য বস্তু উচ্চতা কিছুতে নাই, সেটাকে আমরা ডট বলি। আসলে ডটের কোনো অস্তিত্ব নাই, জানেন, তারপরে আমাদের এখানে ধরতে হয় ডট। কারণ আমি যদি বলি একটা বৃত্তের সেন্টার সেটা পয়েন্ট মাত্র, তো সেটা 0 ডাইমেনশন। দেখেন বোঝা খুব কঠিন, কিন্তু এই জায়গাটা আপনি অস্তিত্বে নিয়ে আসতে পারবেন না। আবার যখন বলি 1 ডাইমেনশন তখন আপনি দেখতে পান, আপনি টাচও করতে পারবেন না, আলোক রশ্মি। আর যখন বলি 2 ডাইমেনশন তখন আপনি ছুঁইতে পারবেন কিন্তু ধরতে পারবেন না। 2 ডাইমেনশন কি জিনিস বলেন তো? ছোঁয়া যায়, ধরা যায় না। স্যার এটা কি তল? হ্যাঁ, তল শুধু ছোঁয়া যায়, তলকে ধরতে পারবেন না আপনি। স্যার আমরা কাগজের পাতাকে 2 ডাইমেনশন হিসেবে ধরতে পারি না? না, আপনি কাগজের টাচ যদি করেন উপর দিয়ে তাহলে 2 ডাইমেনশন, কিন্তু যদি ধরেন তাহলে তো একটা বেদ আছে, তাই না? হ্যাঁ, এর ডেপথ আছে, তো তখন তো 3 ডাইমেনশন হয়ে গেল। ওই তো কাগজের উপর থেকে যেটা দেখতে পাচ্ছি ওইটাই তো ডাইমেনশন। হ্যাঁ, সেটাই 2 ডাইমেনশন। তো এনিওয়ে, কমপ্লেক্সিটি মাপার জন্য আমাদের আসলে 2D আছে, একটা হচ্ছে ডাইমেনশন আর একটা হচ্ছে ডিসিশন। তো আমরা এখানে ডিসিশন নিয়ে কাজ করব, যেহেতু প্রোগ্রামিং এর ডিসিশন নিয়ে হচ্ছে আমরা বেশি কাজ করব। আর ডাইমেনশনকেও যদি প্রোগ্রামিং করতে চাই ডিসিশন দিয়েই করতে হয় আমাদের। তো আমরা যেমন ডাইমেনশন নিয়ে কাজ করার সময় সাধারণত বলা হয় যে অ্যারে, যেটাকে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলা হয়, তাই না?
সাধারণত সব বইতে দেখবেন যে 2 ডাইমেনশন 3 ডাইমেনশন পর্যন্ত গেছে, এরপরে আর কোনো এক্সাম্পল নাই। সো এনিওয়ে আমার মনে হয় অবতারণাটা ঠিক আছে না, কন্ট্রোল ফ্লো অ্যানালাইসিস, কমপ্লেক্সিটি, আর কিছু বোঝার আর বলেন। জাস্ট ইনফরমেশন, ওনার নাম হচ্ছে বুয়েটে যে সুমন নাথ, ওই বুয়েটের সুমন না, হ্যাঁ, আচ্ছা আচ্ছা খুবই 5 স্যার আমার একটা আছে, সেটা এটা হয়তো সাইকোলজি অফ টেস্টিং, ওই যে কোডার বললেন যে যখন করে অনেক কিছু যখন বুঝে তখন আমাদেরকে ইগনোর করে বা করে, হ্যাঁ এটা আসলে বাস্তব ক্ষেত্রে তো ওদের মেন্টালিটি বা এটা কিন্তু প্রায় হয়, ওদের মেন্টালিটি চেঞ্জ করার ওই যে বলছিলেন কি আমরাই করব নাকি ওদেরও? না না না, ওদের মেন্টালিটি তো আর আপনি আপনাদেরই করতে হবে, ওরা তো আর করবে না। একটা জিনিস মাথায় রেখেন, সেটা হলো যারা ম্যাথমেটিশিয়ান তারা কবিদের দেখতে পারে না, তারা মনে বেহুদা এসব কি লেখে। ও আচ্ছা আচ্ছা, এটা স্বাভাবিক, তাই না? কিন্তু বুদ্ধিমান লোক, আমি সে ম্যাথমেটিশিয়ানকেও বোকা বলি, বুদ্ধিমান লোক হচ্ছে প্রত্যেকের কাজকেই গুরুত্ব দেবে। তো যে প্রোগ্রামাররা হচ্ছে এরকম বোকা শ্রেণী, তারা মনে করে যে আমি খুব ইন্টেলিজেন্ট। বাট এইদেরকে আসলে হ্যান্ডেল করতে হয় তো আমাদের, যার জন্য আমাদের এত চিন্তা। ওদের তো আমাদেরকে হ্যান্ডেল করতে হয় না, মানে আমাদেরকে ওরা হ্যান্ডেল করে না, ওদেরকে আমরা হ্যান্ডেল করব বলে আমাদের এত চিন্তা। প্যারেন্ট কি বাচ্চারা কোনোদিন প্যারেন্টস নিয়ে চিন্তা করে যে আমার প্যারেন্টস কি কথা শুনে না, এরকম হয়? তো আমাদের আচ্ছা নাও বলছে যে ইজি আন্ডারস্ট্যান্ডেবল ওভারভিউ অফ দ্য প্রোগ্রাম কোড। কন্ট্রোল ফ্লো মানে হচ্ছে খুব সহজে বোঝা যায়। দেখেন ওই যে গ্রাফটা দেখালাম, এটা সি দিয়ে করা নাকি জাভা দিয়ে করা না পাইথন দিয়ে করা, সিনটেক্স কি, এত কিছু না বুঝেও কিন্তু আমি ওই গ্রাফটা দেখলে বুঝতে পারি, তাই না? গ্রাফটা দেখলে কি আপনারা কি বুঝছেন যে গ্রাফটা কি জিনিস? দেখেন গ্রাফটা কি বলছে, গ্রাফটা বলছে, আমার মাউস দেখা যায় না, গ্রাফটা বলছে এখানে আসার পরে একটা ডিসিশন, এই রাজ্যে একটু এর বন্ধ করেন, আপনি মনে হয় মোবাইলে আছেন। না ইকো হয় স্যার, স্পিকার হ্যাঁ মিউট মোবাইলে, না মোবাইলে যদি করে তাহলে ইকোটা হয়, কম্পিউটারে হয় না। না না স্যার আমার মোবাইলে না স্যার, আমি তো ডেস্কটপে পিসিতে। ও আচ্ছা আচ্ছা, স্পিকার অন করা থাকে, মিউট করে দিই। স্পিকার অন করা আছে, হেডফোন ইউজ করতে হবে আপনার। মিউট করলে আবার আমার কথা শুনতে পাবে না তো। স্যার পারবে মানে ওনার ওইটা চেঞ্জ করা যায়, হেডফোন ইউজ করবে। হ্যাঁ হ্যাঁ হেডফোন মানে সুইচ করা যায়। জি স্যার, আচ্ছা তো এখানে এসে আমাদের মাউস পয়েন্টার এখানে এসে একটা ইফ পেয়েছে, একটা কন্ডিশন আছে, যদি ট্রু হয় ডান দিকে যাবে, যদি ফলস হয় বাম দিকে যাবে, এই তো। সো আমি ধরলাম প্রথমবার ট্রু হলো, আমি একটা টেস্ট করছি, এখানে এসে এমন একটা ভ্যালু দিলাম যা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এদিকে চলে যাবে, ডান দিকে চলে আসবে। তো এদিকে আসার পরে আমি দেখলাম এখান থেকে নেমে আবার উপরে উঠা যায়। ও আচ্ছা, নেমে তার মানে এটা একটা লুপ। আমি কোনো এখানে কিন্তু কন্ডিশন আছে একটা, এই কন্ডিশনে হয় এদিকে উপরের দিকে যাবে অথবা এই নিচের দিকে চলে যাবে, এটা দুই দিকে যাওয়া যায়। অতএব লুপেও কন্ডিশনই থাকে আসলে। তার মানে হচ্ছে এই কন্ডিশন যদি ফুলফিল করে ট্রু হয় তাহলে সে আবার উপর উঠবে, এরকম করে ঘুরতে থাকবে, যতক্ষণ ট্রু হবে ততক্ষণ ঘুরতে থাকবে এই কন্ডিশন। ফলস হলে উপরে উঠবে, ট্রু হলে নিচে চলে আসবে। হতে পারে ফলস হলে উপরে যাবে বা ট্রু হলে একটা কিছু একটা হবে। যদি ফলস হলে উপরে যায় তাহলে ফলস হবে আর উপরে উঠতেই থাকবে, যখন বের হওয়ার জন্য ট্রু হতে হবে। তাহলে আমরা এটাকে বলি ডু হোয়াইল লুপ। বাট গ্রাফে আঁকার সময় আসলে আমাকে উপায় নাই, নিচ থেকে উপরে তুলতে হয়। হ্যাঁ, সো যেমন ফর লুপ বা হোয়াইল লুপ বা ডু হোয়াইল এর আলাদা কোনো ডায়াগ্রাম নাই, এরকম করেই দেখায়। সো আমরা ডু হোয়াইলে যদি বলি তাহলে ফলস হলে বের হয়। তো এনিওয়ে বের হলো, এখানে আসার পরে আমরা এখান থেকে নিচে চলে গেলাম, এই তো কাজ। যদি প্রথমবার এখানে যদি ফলস হতো তাহলে এদিকে আসতো, এখানে এসে দেখছে আর একটা কন্ডিশন, আর একটা ডিসিশন। যদি ট্রু হয় তাহলে এদিক দিয়ে নামবে, ফলস হলে এদিক দিয়ে নামলো।
এই তো প্রোগ্রাম এটা। এখন এই নামার সময় কি করছে না করছে দিস ইজ স্টেটমেন্ট। কমপ্লেক্সিটি টোটালি হচ্ছে এই গ্রাফের এই ইফ এর ইয়েগুলাতে, কোন থেকে যাবে কোন দিকে যাবে এরকম। বাদ বাকি কাজ কিন্তু খুব সহজ। বাদ বাকি প্রোগ্রামিং বোঝা হচ্ছে সিনটেক্স খালি, কারণ সিনটেক্স মুখস্থ করা ছাড়া কোনো রাস্তা নাই। আপনি যদি সি তে কাজ করেন সি এর মতো করে লিখতে হবে, আর জাভাতে কাজ করলে জাভার মতো করে লিখতে হবে। মানে বিষয়টা হচ্ছে এই, আপনি একটা কবিতা মনে আসছে, এটা কি বাংলায় লিখবেন না ইংলিশে লিখবেন, এটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে ভাষা আপনি জানেন সে ভাষায় লিখবেন। এখন আপনি ভাষা জানেন বলে কি কবিতা লিখতে পারবেন? পারবেন না, যদি ওই 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 বুদ্ধিমত্তা না থাকে। সো এখানে বলছে যে তাহলে আমরা সহজেই আমরা কোড বুঝতে পারি। অ্যানোমালিজ ক্যান বি ইজিলি ডিটেক্টেড, ডিফেক্টস স্টিক আউট, লুপ এক্সিট বাই জাম্প। অ্যানোমালি কি? অ্যানোমালি অ্যানোমালি মানে অ্যাবনর্মাল বিহেভিয়ার। হ্যাঁ, মানে ভুল, তারপরে হচ্ছে ইরেগুলারিটি, ইনকনসিস্টেন্সি, এই ধরনের অ্যানোমালি। তার মানে ঝামেলা আছে। এগুলো সহজেই গ্রাফ দেখলে বোঝা যায়। কি বোঝা যায়? লুপ এক্সিটেড বাই জাম্প, লুপে ঢুকেই না, জাম্প করে যাচ্ছে। অথবা ডেড ব্রাঞ্চ আছে, কোনো একটা ব্রাঞ্চে কোড জীবনেও রান করবে না। তারপরে হচ্ছে মাল্টিপল রিটার্ন হতে পারে, কারণ আমরা জানি যে কোনো একটা কাজের রিটার্ন সবসময় একদিক দিয়ে হবে, মাল্টিপল হতেই পারে না। সো মাল্টিপল রিটার্ন যদি থাকে তাও বোঝা যায়। কন্ট্রোল ফ্লো গ্রাফ ইজ জাস্ট এ সিম্পলিফাইড ভার্সন অফ ফ্লো চার্ট। আপনারা যারা ফ্লো চার্ট দেখছেন, কন্ট্রোল ফ্লো গ্রাফ একই জিনিস। ফ্লো চার্টে অনেকগুলো নোটেশন ব্যবহার করা হয়, এখানে মাত্র দুইটা। এই যে এখানে একটা অ্যানোমালি, এরকম হতেই পারে না, প্রোগ্রাম সম্ভব না। নেও ডেটা ফ্লো অ্যানালাইসিস। ডেটা ফ্লো অ্যানালাইসিস কি? ডেটা ফ্লো হচ্ছে টু ডিসকভার দ্য ডেটা ফ্লো অ্যানোমালিজ with the help of control flow graph and sensible assumptions of data flow sequence. তার মানে আমরা কন্ট্রোল ফ্লো গ্রাফ দিয়ে তো বুঝি হচ্ছে কিভাবে কাজ করছে পুরা প্রোগ্রামের স্ট্রাকচারটা, কিন্তু ডেটা ফ্লো অ্যানালাইসিস বোঝা যায় যে ডেটা গুলা কি করতেছে। প্রত্যেকটা ভেরিয়েবলের লাইফ সাইকেল চিন্তা করো, প্রত্যেকটা ভেরিয়েবলের লাইফ সাইকেলে কি হচ্ছে আসলে। সো রিলায়েবল ডিটেকশন অফ ডেটা ফ্লো অ্যানোমালিজ, আমাদের যে ডেটা ফ্লো অ্যানোমালিজ গুলো বের করার, extract locating of errors can be determined easily, and a good supplement of other testing methods. Okay, limited to narrow range of error types. খুব ন্যারো ডেটা ফ্লো অ্যানোমালিজ। ডেটা ফ্লো অ্যানোমালিজটা কিন্তু এই নতুন সিলেবাসের নাই, এটা পুরান সিলেবাসের, কিন্তু যেহেতু ছোট্ট যার জন্য আমি আলোচনা করে দিই, বাদ দিই না। এইটুকু ইম্পর্টেন্ট, এইটুকু বুঝে রাখেন। সিলেবাসে নাই তার মানে এটা আসবে না, তারপরেও জাস্ট জেনে রাখা, কারণ এখন এইভাবে আসলে কেউ টেস্ট করতে চায় না এত গ্র্যানুলারিটির দিকে। যেমন একটা ভেরিয়েবল এক্স, এক্স এর 3টা অবস্থা থাকতে পারে মোট। যেমন আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, এখনো ওটাকে ডিফাইন করা হয় নাই, মানে ভ্যালু দেওয়া হয় নাই, তার মানে ওটা আনডিফাইন্ড, নাল হয়ে আছে। সো নাল ইজ এ প্রবলেম। নালকে বলা হয় $1 বিলিয়ন ইস্যু। মানে নাল আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত যে পরিমাণ ক্ষতি হয়েছে এই কম্পিউটার ইন্ডাস্ট্রিতে, $1 বিলিয়ন বেশি ক্ষতি হয়ে গেছে এখন নাল হওয়ার কারণে। নালটা যখন আবিষ্কার হয়েছে, নালটা হ্যান্ডেল করা আবিষ্কার, বিশেষ করে নালটা আগে থেকে ছিল, হাউ টু হ্যান্ডেল দ্য নাল, এই জিনিসটা বড় ধরনের একটা কাজ করেছে এই ইন্ডাস্ট্রিতে। এনিওয়ে, আনডিফাইন্ড স্টেটে থাকতে পারে, এরপর ডিফাইন্ড স্টেটে হতে পারে। যখন আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম, এটা হচ্ছে ফেভারেবল ডিসিশন, যে সাধারণত আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথে পারলে আপনি এমন একটা ভ্যালু দিয়ে রাখবেন যে ভ্যালুটা দেওয়াতে একটা নাল যেন না হয়। কারণ নাল যখন হয় তখন অ্যাকচুয়ালি একটা গার্বেজ ভ্যালু আসবে। গার্বেজ কেন আসবে, কি আসবে আপনি জানবেন না,
সো সিকিউরিটি ব্রিচ করার জন্য এটা একটা বড় একটা জায়গা, সিকিউরিটি হোল বলা হয় নালকে। কেন? কারণ হলো যখনই আমি কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি মেমোরিতে, সে মেমোরিতে জায়গা অ্যালোকেট করে মাত্র, একটা অ্যাড্রেস নিয়ে রাখে, কিন্তু তখনই যদি আমি রিড করি দেখবেন যে একটা ভ্যালু শো করবে সে। কারণ কেন ভ্যালু শো করে? কারণ ওইখানে কেউ একজন আগে কোনো একটা ভ্যালু দিয়ে গেছিল, সেইটা একটা বিট স্ট্রিম ছিল, সেই বিট স্ট্রিম আমার কাছে আসলে মিনিংফুল না, গার্বেজ আসবে। সো বেটার হচ্ছে যখনই কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় সেখানে যেন একটা ভ্যালু অ্যাটলিস্ট ইন্টিজার হলে যেন 0 দিয়ে রাখি, খালি না রাখি, বেস্ট প্র্যাকটিস। আর একটা স্টেট হচ্ছে রেফারেন্স করা। কি রেফারেন্স? মানে ওর ভ্যালুটা অন্য কাউকে ট্রান্সফার করা। স্যার ভেরিয়েবল যদি ক্যারেক্টার টাইপ হয় তখন কি ভ্যালু দিয়ে রাখবে? একটা কোটেশন দিয়ে রাখেন, কিছু একটা স্পেস দিয়ে রাখেন, মানে এটা আপনার কন্ট্রোলে থাকলো যে না আমি ওইখানে যেখানে ডিক্লারেশন করছে সেখানে যদি আগে যদি কেউ দিয়ে থাকে সেই জিনিসটা যেন না থাকে। যেমন আমি কোনো যে একটা জায়গায় যদি আমি থাকার জন্য বন্দোবস্ত করি, ওখানে আগে যারা ছিল তারা থাকলে হবে? আমার নামে অ্যালোকেট করছে, গিয়ে দেখবেন সিটে আরেকজন বসে আছে, তো সেই ডাটা তো গার্বেজ না আমার কাছে। এই জন্য আমি করবো কি, আগে একটা ব্যাগে রেখে দেবো যাতে অন্য ডাটা যেন না থাকে। আর জি স্যার। হ্যাঁ বলো। বুঝতে পারছি স্যার, মানে আমার নামে অ্যালোকেট হলে আমার অন্তপক্ষে না থাকলেও বেডিং রেখে আসতে হবে। হ্যাঁ, আপনি ওই যে হবে জমি কেনার পর আপনি ওই যে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে আসেন একটা, খালি রাখেন না, খালি রাখলে কিন্তু দখল হয়ে যেতে পারে যে কোনো সময়। হ্যাঁ, নাল আছে তো পাবলিক মনে করবে যে কারো না জন্য কিছু একটা করি। আর রেফারেন্স হচ্ছে যেমন ধরেন a = b + x, মানে x এর ভ্যালুটা কোথায় গেল? ভ্যালুটা এর ভিতরে চলে গেছে। এখন x যদি নাল থাকতো তাহলে কি হতো? এর ভ্যালু নাল হয়ে যেত, তাই না? এও নাল হয়ে যেত। কিন্তু আরেক ধরনের একটা সাইড এফেক্ট পড়ে গেল যে আমিও নাল ছিলাম, ওরেও নষ্ট করলাম। না না স্যার, এখানে তো আর এক্স নাল হইলে তো আর এ নাল হচ্ছে না, এখানে বি আছে হয়ে যাবে নাল। কারণ কোনো কিছুর সাথে নাল, যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করেন সবই নাল হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা ইনফিনিটির মতো। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে কোনো ভেরিয়েবলের লাইফ সাইকেল যদি আমরা দেখি, ফর এক্সাম্পল এরকম UDRDRRU, মানে কি? প্রথমে আনডিফাইন্ড ছিল, ডিফাইন করেছি, পরে রেফারেন্স করা হয়েছে অন্য কাউকে, এরপর আমি আবার ডিফাইন করলাম, মানে চেঞ্জ করেছি ভ্যালু, এরপরে আরো 2 জন আমার কাছ থেকে ডাটা নিয়েছে, এরপরে হচ্ছে আমি আনডিফাইন্ড করে দিচ্ছি। এই হচ্ছে টোটাল লাইফ সাইকেল। ফর এক্সাম্পল, এটা এমন না যে সব প্রোগ্রামের জন্য, এখানকার জন্য এই গল্পের জন্য বলা হয়েছে। সো আসলে অ্যানোমালি বুঝবো কি করে? অ্যানোমালি বোঝার নিয়ম হচ্ছে 3টাই। যে ইউ আর যদি হয়, যদি আনডিফাইন্ড অবস্থায় কেউ রেফারেন্স দেন বা মারাত্মক ভুল হয়ে যাবে, এটা যেন না হয়, এটা অ্যানোমালি একটা। তো এই ধরনের যদি কোনো কোড থাকে, আপনি যদি দেখেন কোড অ্যানালাইসিস করার সময়, ডেটা ফ্লো অ্যানালাইসিস করার সময়, তাহলে এগুলোই তো আপনার কাজ, ভুল ধরাই দেওয়া যে তুমি এটা কি করছো। এই যে এখন তুমি রেফারেন্সটা নিলা এই লাইনে, আগে তো আনডিফাইন্ড, তো ভ্যালু ছিল না। এরপর হচ্ছে ডিইউ, ডিফাইন করার পর আনডিফাইন করেছেন, তাহলে ডিফাইন করলেন কেন যদি আনডিফাইন্ডই করতে হয়? বেহুদা কাজ না? এরপরে হচ্ছে ডিডি, মানে ডিফাইন করছেন আবার ডিফাইন করছেন, মানে একবার দিচ্ছেন x = 1, এরপর দিলেন x = 6, তো এর মানেটা কি দাঁড়ালো? এর আগে 1 লিখে কি লাভ কি হলো? পরের লাইনে যদি আপনি x = 6 লেখেন। সো দোজ আর অ্যানোমালিজ। এরকম অ্যানোমালি যেন কোনো কোডে যদি থাকে তাহলে এটাকে ঠিক করে ফেলতে হবে। ফর এক্সাম্পল এখানে দেখেন স্যার, এক্সট্রিমলি সরি, আমার নেটের ইস্যুর জন্য হচ্ছে আমি জাস্ট লাস্ট 2 মিনিট হচ্ছে আপনার ওই ডাটা ফলো অ্যানালাইসিস মেথডটা দেখতে পারিনি। এটা আমি কার কাছ থেকে দেখে নিব পরে? দেখে নিতে পারেন, এটা ইম্পর্টেন্ট না, খুব একটা কোশ্চেন আসবে না। আচ্ছা, বাট এর আগের সিলেবাসে ছিল, বাট তখন আমি পড়াইতাম তো, এই জন্য বাদ দিই নাই। মাত্র 2টা স্লাইড,
তো এটা বাদ দিয়ে আচ্ছা আমি কারোর কাছ থেকে দেখে নিবো তাহলে, ঠিক আছে, ওকে। আর আমার ভিডিও আছে, তো ভিডিও দেখে নিতে পারবেন। এক্স্যাক্টলি রাইট। হ্যাঁ, এখানে দেখেন একটা এক্সাম্পল দিয়েছে, সেটা হলো প্রথমে একটা মিন ম্যাক্স বের করছে। হ্যাঁ, মিন ম্যাক্স এর মধ্যে আমি এখানে মিনের যে ভ্যালু পাঠাবো, এখান থেকে একটা মিন একটা পাঠাবো, ম্যাক্স একটা পাঠাচ্ছি। তো একটা ভেরিয়েবল নিলাম হেল্প টাইপের, বাট দেখেন ভেরিয়েবলটা কিন্তু নাল, কোনো ভ্যালু নাই। তো প্রথমে কি করছে দেখেন, হেল্প থেকে ম্যাক্সে নিয়েছে, তো প্রথমে দিচ্ছে একদম গার্বেজ করে, তার মানে ম্যাক্সও নাল হয়ে গেছে। এখন আর কিছু কাজ করবে? আর কিছুই করবে না। এই জায়গাটা আরেকবার রিপিট করবেন স্যার। বিষয়টা হচ্ছে যে হেল্প নামে যে ভেরিয়েবলটা আছে এখানে কোনো ভ্যালু নাই, আর প্রথমে যে কাজটা করেছে হেল্প থেকে ম্যাক্সে নিয়েছে, যার ফলে ম্যাক্সও নাল হয়ে গেছে। সো ম্যাক্স যখন নাল হয়ে গেছে ক্লিয়ার। তখন আসলে এই প্রোগ্রামার ওয়ার্থলেস হয়ে গেছে। এনিওয়ে, আমরা ম্যাট্রিক্স এন্ড দেয়ার ক্যালকুলেশন মানে হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের ডিফিকাল্টিজ পরিমাপ করার জন্য অনেক ধরনের স্কেল আছে। তারপর আমাদের সিলেবাসে হচ্ছে কমপ্লেক্সিটি মাপার জন্য সাইক্লোমেট্রিক নাম্বার। যেমন প্রোগ্রাম সাইজ একটা ছিল, আমরা ছোটবেলায় শুনতাম, তখন অতটা গুরুত্ব সহকারে দেখা হতো, যেটা প্রোগ্রাম সাইজ বলছে, লাইনস অফ কোড, কত লাইনের কোড। যেমন এটা একটা ফ্যালাসি ছিল আমাদের মধ্যে, যে আমরা ফার্স্ট ইয়ারে একটা সি দিয়ে প্রজেক্ট করছিলাম 5000 লাইনের কোড করা, মানে বলতেই ভালো লাগতো যে এত বড় কোড করতে পারি আমি, মানে একটা ফ্যালাসি আর কি। তো লাইনস অফ কোড খুবই কম মেরিট এটা, যদিও কমপ্লেক্সিটির ক্ষেত্রে না, অন্য ক্ষেত্রে লাইনস অফ কোড একটা ভালো কাজ করতে পারে। আপনারা জানেন যে লাইনস, একটা মেথড, একটা ফাংশনের সাইজ কতটুকু হওয়া উচিত? এনিওয়ান? ওইটা কি বলছিলাম আমি না? আচ্ছা, কে যেন কথা বলছো, খুব আস্তেই শুনতে পাচ্ছি আমি। মানে আমি কোন একটা মেথড, যেটা মেথড হচ্ছে এটা একটা কোড ব্লক, এই মেথডের সাইজ কতটুকু হওয়া উচিত একটা প্রপার্টির স্ট্যান্ডার্ড করে নেওয়া উচিত প্রত্যেকটা অর্গানাইজেশনের, তাহলে অনেক সময় বাঁচে। এটা করা উচিত হচ্ছে স্ক্রিনের যে সাইজ, সেই আমাদের মনিটরের যে সাইজ, সেই মনিটরের যেন স্ক্রল করে আপ ডাউন করা না লাগে পুরাটা দেখতে, এর থেকে বড় যেন মেথড না হয়। যদি বড় মেথড হয় তাহলে আপনি অন্য একটা মেথডের ভিতরে কিছু কোড দিয়ে ওটারে কল করেন। হ্যাঁ, একবারে সব কোড করেন না, একটা বড় মেথড লিখেন না। বুঝতে পারলাম? বুঝাইতে পারলাম? মুশফিক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের প্রোগ্রাম কন্ট্রোল স্ট্রাকচার, যেটাকে বলা হচ্ছে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বলা হয়। এটা হচ্ছে আমাদের আসলে পড়বো আমরা। আর আরেকটা হচ্ছে ডেটা কন্ট্রোল স্ট্রাকচার, এটা আমাদের নাই, এটা জাস্ট এক্সাম্পল দিয়ে রাখছে, এরকম অনেক আছে। হ্যাঁ, এখানে বলছে দেখেন মোর দ্যান বলে 100 ডিফারেন্ট ম্যাট্রিক্স অ্যাভেলেবল। সো আমরা সবকিছু পড়বো না, আমরা শুধুমাত্র সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মাপবো। It is difficult to compare different metrics even if address of the same attribute of the program. বিভিন্ন ম্যাট্রিক্স থেকেও আবার বিভিন্ন রকম ডেটা আসতে পারে, এই জন্য সবকিছু আমার দরকার নাই। আপাতত আমরা যেটা দেখব সেটা হলো সাইক্লোমেট্রিক নাম্বার। আমরা সাইক্লোমেট্রিক এই কমপ্লেক্সিটি মাপার জন্য কন্ট্রোল ফ্লো গ্রাফ লাগবে। তো কন্ট্রোল ফ্লো গ্রাফটা আমরা অলরেডি জানি। আমরা সরাসরি চলে যাই রাশেদ, আমার এখানে একটা ছোট্ট কোশ্চেন আছে। আমরা যে হলো অ্যালগরিদমে যে হলো কমপ্লেক্সিটি গুলো পড়েছি, যেমন লগ এন অথবা এন স্কয়ার, ঠিক আছে, যেই কমপ্লেক্সিটি গুলো আমরা, অথবা বিগ ও নোটেশন, ওই কমপ্লেক্সিটি আর এই কমপ্লেক্সিটি কি সেম? অ্যাকচুয়ালি ওই কমপ্লেক্সিটি যদি আপনি প্রোগ্রাম করতে চান,
জি তাও ওই ডিসিশনের মাধ্যম দিয়েই করতে হবে আপনাকে। রাইট আমি দেখেছি যত ম্যাথমেটিক্যাল মডেল বলেন যাই বলেন, এটা যদি আপনি মেশিন দিয়ে কিছু করতে চান তাহলে আপনাকে উপায় নাই তো, আমাদের তার তো কিছু নাই, হয় লুপ আর না হয়তো ইফ দেন এলস, এই তো। হুম 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 তো সমস্ত কমপ্লেক্সিটি হচ্ছে আসলে ইফে, ইভেন লুপও হচ্ছে ইফ দ্বারাই পরিচালিত, কারণ প্রত্যেকটা লুপের ইফ দিয়েই হচ্ছে শুরু এবং শেষও ইফ দিয়ে হয়। আচ্ছা তো আচ্ছা ইফটা ভালো করে বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন ধরেন ওই যে কোনো একটা ম্যাথমেটিক্যাল মডেল যদি আপনি কাজ করতে চান, তো সেই কাজ করার জন্য আপনাকে প্রোগ্রাম যখন লিখতে হয় বেশিরভাগই দেখবেন যে এই লুপ এবং ইফ দিয়েই আপনাকে করতে হবে, আর কোনো রাস্তা নাই তো, আপনি যেভাবেই করতে চান। আসলে মানুষ যেভাবে চিন্তা করে সেটাও কিন্তু আপনি যদি ভাঙেন আসলে এটাই হয়। আপনি যদি একদম ছোট ছোট কাজ করে ফেলেন যে এটার জন্য কি করতে হচ্ছে আমাকে, দেখবেন যে আপনি ওই ওই ওইটুকু মধ্যেই আছেন। আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের আর্কিটেকচারটা কি বানাইছিল প্রথম? না স্যার, না স্যার বলেন নাই। হ্যাঁ স্যার বলেন নাই। এটা নিয়ে আলোচনা হয়নি। আল্লাহ তাআলা সৃষ্টি, কোনো কিছু সৃষ্টি করার আর্কিটেকচারটা কি, মানে সৃষ্টির টেমপ্লেটটা কেমন সেটা আগে বানাইছি। যেমন আমরা কোনো একটা অবজেক্ট বানানোর আগে ক্লাস বানাই না? তার মানে হচ্ছে একটা অবজেক্ট হচ্ছে একটা সৃষ্টি, সেই সৃষ্টির জন্য যে টেমপ্লেটটা দরকার সেটাকে আমরা ক্লাস বলি। তো আল্লাহ তাআলা যে কোনো সৃষ্টির জন্য একটা টেমপ্লেট বানাইছিলেন, সেই টেমপ্লেটটা কি জানেন? টেমপ্লেটটা ছিল অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা। তার মানে দুইটা স্টেট মাত্র, একটা অনস্তিত্ব আর একটা হচ্ছে অস্তিত্ব। তার মানে যে কোনো সৃষ্টির মূল জিনিসটাই হচ্ছে একটা অনস্তিত্ব, আগে ছিল না যা সেটা হবে। সো এইটা অ্যাকচুয়ালি আমি যদি একদম এখন মজা লাগবে আপনাদের কাছে যে এটা টোটালি হচ্ছে অনস্তিত্ব মানে হচ্ছে ফলস, আর সেটা যখন অস্তিত্বে আসে ট্রু হয়। এর মানে হচ্ছে বাইনারি, এর মানে হচ্ছে কম্পিউটিং, ট্রু অ্যান্ড ফলস, 0 and 1, নাথিং এলস। আমরা একসময় ছিলাম না, এসেছি, আমরা ট্রু হয়েছি, আবার যখন থাকবো না আবার ফলস হয়ে যাব। যে কোনো সৃষ্টির আসলে এটাই সৃষ্টির আর্কিটেকচার এটা। এনিওয়ে, আমরা এখন দেখেন যে কি সুন্দর একটা গ্রাফ। স্যার খুবই ভালো একটা উদাহরণ, যেটা আসলে কখনোই ভোলার মতো না। না আসলে একটু ভাবতে হয়। আমি যেমন অনেক কিছু দেখি একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হয়, আমার আমার কেন যেন একটা চোখ চলে যায় ওরকম দৃষ্টিভঙ্গিতে, যা সাধারণ মানুষ যদি দেখতে পায় খালি চোখে, আপনি ওটাকে অ্যাভয়েড করেন তো, করে দেখেন তো অন্য কিছু দেখা যায় কিনা ওর ভিতরে, দেখবেন দেখতে পাবেন। ওই আসলে আমি আমি সায়েন্টিস্টদের যে বলি না মেধা, আসলে কি জানেন, হঠাৎ করে তার মাথায় ওইটার ওই যেটা নাই সেই দৃষ্টিটা আল্লাহ দিয়ে দিছিল তাকে, মানে একটা নাই কিন্তু সেটাকে সে তাকে ভাবার জন্য সুযোগ করে দিছে আল্লাহ। আর আমরা সাধারণ মানুষকেও কি ওইগুলো ভাবি না, না ভেবে যেটা আমার দেখতেছি সেটাই নিয়ে উপভোগ করি, এনজয় আর লাইফ, তাই না? আমার ছেলেকে সেদিন আমি উপদেশ দিচ্ছি একটা, দেখো মানে খাবার খেতে যাচ্ছে না, ভালো লাগছে না। আমি বললাম যে দেখো তুমি একটা খাবার, যে খাবারটা আমরা 10 মিনিটে খেয়ে শেষ করি, তাই না? এই খাবারটা আমি আল্লাহর কথা বাদই দিলাম, একটা কৃষক একটা ফলিয়েছিল, ধান ছিটাইছে, সেটা ফলন হইতে প্রায় 2-3 মাস বা 4 মাস সময় লাগছে, তারপরে সেটাকে তুলছে, তুলে এটাকে চাল বানানো হয়েছে মিলে, তারপরে দোকানদারে সেটা বিক্রি করছে, আমরা গিয়ে কিনে নিয়ে আসছি। শুধুমাত্র চালের বাসাতে নিয়ে আসা পর্যন্ত, নিয়ে এসে ভাত রান্না করা পর্যন্ত, প্লেটে দিতে গেলে কত কাজ করছে আগে না? এরকম আরো তৈরি তরকারি যেগুলো আছে সেগুলো একই কাহিনী, তৈরি করার পরে আমাদের সামনে যখন দেয় মাত্র 10 মিনিটে শেষ করে ফেলি। ভেবে দেখেছেন কখনো যে 10 মিনিটে আমরা 10 মিনিটের উপভোগটাকেই পছন্দ করি, যে 10 মিনিটের মধ্যে আমি কি পাইলাম,
কিন্তু যারা এগুলো তৈরি করছে তাদের কি অবস্থা? ব্যাক এন্ডের শ্রমটা কত হ্যাঁ, ইম্পর্টেন্ট, এটা ভাবলে এটা আমি উপভোগ করতেই পারতাম না। এটা ভাবলে দেখবেন আপনার বউকে মাথায় তুলে রাখছেন, অবশ্য যারা বিয়ে করছেন। মেয়েরা খুব খুশি হয়ে গেছে আমার কথা শুনে, বুঝতে পারছি। স্যার এটা ব্যাক এন্ডে যে মেয়েরা ইনকাম করে না, যারা হচ্ছে হাজবেন্ডের টাকা দিয়ে ওই চালটা কিনে আনা হয়, সেই জিনিসটা চিন্তা করলে তখন সে তো হাজবেন্ডকে সম্মান করবে, যে টাকাটা ইনকাম করতে তো তার কষ্ট হয়েছে। হ্যাঁ, অনেক কষ্ট করে তারপরে নিয়ে আসতে হয়। এনিওয়ে, আমরা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মাপার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে ই মাইনাস এন প্লাস 2p। পি মানে হচ্ছে, এখানে ই মানে হচ্ছে এইজ, মানে হচ্ছে এই যে অ্যারো গুলা, এন মানে হচ্ছে নোড, যেগুলো হচ্ছে এই যে গোল ওভাল গুলা, আর হলো পি মানে হচ্ছে প্রোগ্রাম ইউনিট। তো আমরা কমপ্লেক্সিটি মাপার জন্য মাল্টিপল প্রোগ্রাম ইউনিট নেব না, কারণ একটা ফাংশনের কে শব্দ করছে। শারমিন মঞ্জুর উনি কি আসলে কিছু বলতে যাচ্ছেন? ও বলতে যাচ্ছে, আপনি একটু চ্যাটিং এ লিখে দেন। আমার মাইক্রোফোন অটো অন অফ হয়, সরি। বাহ, কারণ তো তাহলে আপনি ম্যানুয়ালি বন্ধ করতে থাকেন অন হয়ে গেলে, কারণ একটু শব্দ আসছে আপনার ওখান থেকে। এনিওয়ে, তো আমরা প্রোগ্রাম ইউনিট বলতে বুঝছি যে কোনো একটা ধরেন ফাংশন, যে ফাংশনটাকে আমি একটাকেই আসলে কমপ্লেক্সিটি মাপবো, মাল্টিপল গুলাকে না। তো আমরা কি ফর্মুলাটা কি আরেকবার একটু ইলাবোরেশনটা, ফর্মুলার ইলাবোরেশনটা বলবেন? ফর্মুলা হচ্ছে এই ভিজি হচ্ছে কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটি ইকুয়াল টু ই হচ্ছে এইজ, এইজ মানে হচ্ছে এই যে অ্যারো গুলা, আর এন হচ্ছে নোড ওভাল গুলা, আর 2 প্লাস 2p, পি হচ্ছে প্রোগ্রাম ইউনিট। তো প্রোগ্রাম ইউনিট আমরা 1 ধরবো, পি এর মান অলওয়েজ 1 এখন। হ্যাঁ, তার মানে আমরা ধরে নেবো ই মাইনাস এন প্লাস 2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। খুব সহজ জিনিস, আমরা কাউন্ট করে দেখবো যে কয়টা এজ আছে আর কয়টা নোড আছে। স্যার প্রোগ্রাম ইউনিট যদি আমরা এখন 1 ধরতেছেন, প্রোগ্রাম ইউনিটটা স্যার আপনি বলতেছিলেন ওটা একটু বলবেন? প্রোগ্রাম ইউনিট হচ্ছে ধরেন আমি মাল্টিপল মেথড, একটা মেথড থেকে আরেকটা মেথড কল করেছে, এর মধ্যে চেন যদি প্রোগ্রাম ইউনিট থাকে, তখন সবগুলার ভিতর থেকে আমাকে যতগুলা ই আছে ওর ভিতরে, যতগুলা এন আছে সবগুলা করে তারপরে হচ্ছে 2 ইন্টু প্রোগ্রাম ইউনিটটা দিতে হবে। তখন ধরেন দুইটা যদি প্রোগ্রামকে ধরি, আমরা দুইটা প্রোগ্রাম ইউনিট যদি নিই, তো আমরা এখন ধরেন একটা মেথডকে নিয়ে কাজ করছি, আর অন্যদিকে যাব না। আমার মেথডের মধ্যে অন্য একটা মেথড কল করলেও সেটাকে আমি একটা স্টেটমেন্টে ধরবো। হ্যালো স্যার, আমার কথা শোনা যাচ্ছে? রুহিন বলেন। জি স্যার। স্যার আমরা কি ফর এক্সাম্পল আমাদের একটা কোশ্চেন আসলো, তো ওই ক্ষেত্রেও কি মানে উল্লেখ করে দিবে এই প্রোগ্রাম ইউনিটটা, নাকি ওয়ান ধরেই করতে হ্যাঁ, হবে? উল্লেখ করে দেবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কারণ এটা উল্লেখ না করে দিলে আর আপনি কি করবেন? আপনার সামনে তো হয়তো গ্রাফ দিয়ে দিচ্ছে। আচ্ছা, উল্লেখ করে যদি গ্রাফ দিয়ে থাকে, ওই গ্রাফ যদি একটা দেয় তাহলে বুঝবেন যে একটাই, আর যদি মাল্টিপল গ্রাফ দেয়। স্যার মাল্টিপল গ্রাফ দিল, বাট যদি একটার সাথে যদি আরেকটার মানে ওই যে মেথড কল না হয়, সেক্ষেত্রেও তো আমাকে তখন কি করব? অনই ধরবো? আপনি যদি কোনো একটা মেথড কল করেছে এবং সেটার ভিতরে ঢুকতে না চান, মনে করেন যে এইখানে এসে এই যে এই গোলটা হচ্ছে একটা মেথড কল, এক্সটার্নাল একটা মেথড কল করছে অন্য আরেকটা মেথড, তো আপনি ওই মেথডের ভিতরে ঢুকে গিয়ে দেখবেন যে আরেকটা ফ্লো চার্ট না, জি, তো তখন আপনার তাহলে মাল্টিপল প্রোগ্রাম ইউনিট হইতো, কিন্তু তা তো আর বলছে না গ্রাফে। সো আমরা একটা প্রোগ্রাম ইউনিট ধরবো, 1 ধরবো। আমরা আলাদা আলাদা ভাবে মাপলেই ভালো হয়। টোটাল সফটওয়্যারের প্রোডাক্টের কমপ্লেক্সিটি মাপতে যাচ্ছি না আমি। স্যার যদি মানে আমাদের কি গ্রাফই থাকবে? যদি গ্রাফ না থেকে কোনো কন্ডিশন দেওয়া থাকে, তো সেক্ষেত্রে দুই রকম থাকতে পারে, একটা হচ্ছে গ্রাফ থাকতে পারে, তাহলে কপাল ভালো, আর যদি কোড দিয়ে দেয় তাহলে এটা করতে হলে গ্রাফ একটা রাফ করে নিতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাকে একটু প্র্যাকটিস করেন আপনারা, যদি কোনো কোড পান সেটাকে গ্রাফে রূপান্তর করতে পারেন কিনা দেখেন।
জি স্যার স্যার গ্রাফে রূপান্তর তার মানে তো ফ্লো চার্ট করলেই তো হয়ে যাচ্ছে right? একই কথা, মানে ফ্লো চার্টের তো আরো মিনি ভার্সন হচ্ছে এটা, আচ্ছা কন্ট্রোল ফ্লো গ্রাফ। তো এখন গুণে দেখেন তো কয়টা এজ আছে আর কয়টা নোড আছে, ফর্মুলাতে বসিয়ে কত কত হয়, উত্তরটা আপনারা চ্যাটিং এ লিখে দেন, দেখি কার কয়টা হয়। প্রদীপ বিশ্বাস ফার্স্ট। আচ্ছা রাশেদ স্যার, এখানে একটা ছোট্ট আমার ইস্যু আমি একটু বলি, বলেন। সেটা হচ্ছে হলো এইখানে যে আমরা গ্রাফটা দেখতেছি, আমাদের ফার্স্ট কন্ডিশনের পর যেই রাইট সাইডে যেই হলো নোটটা গেছে, হুম হুম নোটটার পর ওর লেফট সাইডে যে নোটটা আসছে ওইটার পরে হচ্ছে হলো একবারে এন নোটের দিকে গেছে, তো মাঝখানের এই নোটটা তো বোধহয় আমাদের দরকার নাই, রাইট? এইটা লজিক্যালি আসে না, মানে আমরা যদি প্রোগ্রাম এটা বাদ দিলে চলে, এটা যদি বাদ দিই রাইট তাহলে আমার এজ হয়ে যাবে একটা, এর একটা হয়ে যাবে, রাইট, মানে আমাদের হ্যাঁ। কমপ্লেক্সিটি আর একটু কমবে। কমবে না, দেখবেন কমবে না, আপনি মেপে দেখেন। ও আচ্ছা আচ্ছা, না আচ্ছা ঠিক মানে আছে। একটা নোট বাদ দিলে একটা এজ বাদ দিচ্ছেন আপনি। একটা নোট বাড়ছে, একটা এজ বাড়ছে, রাইট। হ্যাঁ, তবে আপনার ইয়েটা সুন্দর হয়েছে, কারণ হচ্ছে যে এটা বুঝতে পারা। হ্যাঁ এটা না, আমরা ওই যারা আমার অবশ্য ব্যাকগ্রাউন্ড, আমি প্রোগ্রামিং থেকে আগে প্রোগ্রামিং করতাম অ্যান্ড্রয়েডে, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা। তো যার ফলে না এটা এই জন্য দেখতেছি যে একটা স্টেপের দরকার নেই আসলে এই জায়গাতে, কমপ্লেক্সিটি মাপার জন্য দরকার নাই, কমপ্লেক্সিটি মাপার জন্য দরকার নাই, রাইট। বাট এটা কেন দিচ্ছে জানেন, মনে করেন যে এটা যদি না দিত তাহলে, যেমন এখান থেকে এদিক গেছে, কিছু না করেই চলে আসছে, জি Time in জি করে। জি জি তাই মিন করে, রাইট। হ্যাঁ, এই যে কিছু না করেই চলে গেছে, তার মানে চলে এলস এ গেছে। কিছু নাই, আমি যদি না Else এ দিতাম কিছু নাই। তাহলে এলস এ কিছু নাই, এলস নাই, তাই দেখাতো। জি 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 স্যার পি দিয়ে কি বুঝাইছেন বলেন একটু। প্রোগ্রাম ইউনিট, এখানে 1 ধরবেন, পি এর ভ্যালু 1, 1 ধরবো, আর ভিজি মানে কি কমপ্লেক্সিটি, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, এটাই হচ্ছে আউটপুট আমাদের কমপ্লেক্সিটি মাপা। হ্যাঁ 1 ধরবো, ওকে স্যার। সেভেন 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 সব বুঝছি, সবাই 7 হয়ে গেছে। হ্যাঁ, অ্যান্সার 7ই। সব 7, ওকে। সো তাহলে আমার নোড হচ্ছে 15টার, এজ হচ্ছে 20টা, সেই জন্য 7 এসে। তাহলে 7 যদি হয় তাহলে কমপ্লেক্সিটি কত হলো আসলে? 7 মানে কি কমপ্লেক্স নাকি কমপ্লেক্স না? আমরা তো ভ্যালু পাইলাম কিভাবে? 10 পর্যন্ত ওকে আছে। হ্যাঁ, আপ টু 10 পর্যন্ত ওকে, আপ টু 10 পর্যন্ত হচ্ছে সাধারণ মানুষ বুঝতে পারবে, ধরতে পারবে। এখানে একটা মজার ব্যাপার আছে, এখানে দেখেন, এখানে কন্ডিশন কয়টা আছে বলেন তো? এই ডিসিশন কয়টা আছে? স্যার ডিসিশন আছে 6টা। 6টা ডিসিশন, তার মানে 6টা ডিসিশন হলে 7টা হবে কমপ্লেক্সিটি। আমি আসলে স্যার এই ফর্মুলাটাই জানতাম যে যে আপনার ডিসিশন হ্যাঁ, প্লাস 1। আমরা প্রথম দিকে কিন্তু এটাই শিখছি যে নাম্বার অফ ডিসিশন প্লাস 1। হ্যাঁ, তবে এটা টেস্টিং করতে এসে এটা শিখছি। আমি যখন প্রোগ্রামিং করতাম তখন জানতাম কমপ্লেক্সিটি মাপার হচ্ছে স্কেল হচ্ছে নাম্বার অফ ডিসিশন প্লাস 1 একটা প্রোগ্রামের জন্য। তো সেই ক্ষেত্রে 2 রাস্তা দিয়ে যদি ঠিক হয়ে যায়, এখানে একটা বড় ডিসিশনের ব্যাপার, যে কমপ্লেক্সিটি মাপার জন্য 2টা রাস্তা আমরা দেখলাম। এই 2 রাস্তায় যদি দেখেন, এখানে একটা ডিসিশন দেওয়া আছে, Achromatic complexity can be used as a target value of code review. তাহলে কোড রিভিউর একটা টার্গেট ভ্যালু, কেন? কমপ্লেক্সিটি বাড়লে বুঝতে হবে যে আমাকে কোড রিভিউ করতে হবে। কমপ্লেক্সিটি যদি 10 এর নিচে থাকে তাহলে কোড রিভিউ খুব বেশি জরুরি না। কোড রিভিউ মানে তো রিওয়ার্ক করা, আসলে কোড রিভিউ মানে না যে পড়ে দেখতে হবে না, তা বলছি না, পড়ে তো দেখবেন, কিন্তু কি কোন দৃষ্টি থেকে দেখবেন? কমপ্লেক্সিটি মিনিমাইজ করার জন্য দৃষ্টি থেকে দেখবেন, সেটা হচ্ছে আপনার ওই যে স্ট্যান্ডার্ড
মেনটেন করছে কিনা ঠিক মতো সেইগুলা দেখা, সেগুলা দেখতে বেশি বেশি সময় লাগে না, একবার চোখ বুলালে হয়ে যায়। কিন্তু কমপ্লেক্সিটি যদি দেখতে চান কিভাবে মিনিমাইজ করতে হয়, তার আগে আমাদের কমপ্লেক্সিটি মেজারমেন্ট করে নিয়ে তারপরে বসা উচিত যে কমপ্লেক্সিটি রিডিউস করা উচিত কিনা। The cyclomatic complexity can be also calculated the number of independent decision plus one, যেটা আমি বললাম এখনই। If both ways of calculation give the different result, যদি এমন হয় যে আমরা ডিসিশন প্লাস ওয়ান করে যদি আর এইভাবে নোড এন্ড এজ গুণে যদি দেখি যে সমান হচ্ছে না, তাহলে বুঝতে হবে সমস্যা আছে। তো এই ক্যালকুলেশনটা যদি এরকম হয় তাহলে হয় সুপারফ্লুয়াস ব্রাঞ্চ হবে আর নয়তো ব্রাঞ্চ মিসিং আছে, তার মানে কন্ডিশনে ঝামেলা আছে, ডিসিশনের মধ্যে ঝামেলা আছে এখানে, এই জন্য মিলবে না। আর যদি মিলে যায় তাহলে বুঝবেন যে ওকে প্রোগ্রাম অ্যাটলিস্ট ঠিক আছে, কিন্তু নাম্বার অফ কমপ্লেক্সিটিটা বেশি হলে রিওয়ার্ক করতে হবে, সেটা আলাদা কেস। স্যার তার মানে কি কমপ্লেক্সিটি -1 মানে কি ডিসিশন? কমপ্লেক্সিটি -1 মানে ডিসিশন? তো তাই তো হচ্ছে। আপনি যদি মানে ঘুরাই যদি বলি, একটা ঘুরাই বলার দরকার কি আপনার? আপনি 10 আর 2 যোগ করলে 12 যদি হয় তাহলে 10 থেকে 2 বার দিলে কেবল 12 থেকে 2 বার দিলে 10ই হবে। স্যার ওই গ্রাফটা থেকে কি আমাদের ডিসিশনটা একটু দেখাবেন স্যার? অনেকে তো বুঝতেছেন না ডিসিশনটা। হ্যাঁ, এই জন্য বললাম আর কি, এই জন্য শর্টকাট ওয়ে বললাম যে কমপ্লেক্সিটি বের করে -1 শর্টকাট ওয়ে। এখানে ডিসিশন 6টা ভাই। ডিসিশন দেখেন, ডিসিশন কাউন্ট করেন, 2 নম্বর ডিসিশন, 2 ডিসিশন, 3 ডিসিশন, 4 ডিসিশন। আমি নোড নাম্বার বলছি, হ্যাঁ, নোড নাম্বার 2, 3, 4 ডিসিশন, 8 ডিসিশন, তারপর 11 ডিসিশন। ও সরি 11 নট 9, 11 ডিসিশন আর 14 ডিসিশন। 14 ডিসিশন, রাইট স্যার এই জি স্যার, জি স্যার কমপ্লেক্সিটি নিয়ে আমি আরেকটা কোশ্চেন করব। বলেন স্যার, আমরা যখন একটা ফাংশনের ভিতরে একটা বিল্ট ইন ফাংশন কল করি, তখন ওই বিল্ট ইন ফাংশনের কমপ্লেক্সিটি কিভাবে? না, দরকারই নাই ওটা, ওখানে আমরা যাব কেন? ওটা তো প্যাকেজ হয়ে আছে। আপনি মনে করেন যে যদি লাইব্রেরি অ্যাভেলেবল না থাকে তখন কি করবেন? সোর্স কোড অ্যাভেলেবল না, আপনি এখন মনে করেন প্রিন্ট এফ করেছেন আপনি, আর আপনি প্রিন্ট এফ এর কমপ্লেক্সিটি মাপতে যাবেন না? দ্যাট ইজ নট আওয়ার কোড। তো বিল্ট ইন তো আমার জিনিস না যে আমি কমপ্লেক্সিটি মাপতে যাব, ওই দায়িত্ব তো আমার না। আপনি কমপ্লেক্সিটি মেপে দেখলেন যে হিউজ কমপ্লেক্স, তো কি করবেন? কারে বলবেন? আপনি যারা লাইব্রেরি তৈরি করছে তাদেরকে রিপোর্ট করবেন, তাই তো? না না না, সেটা তো করা যাবে না। এখন যেমন ফর এক্সাম্পল জাভা করা যাবে। আপনি যদি জাভার ডেভেলপার হন, জাভার ডেভেলপার, আমি জাভা ডেভেলপার বলছি না, যে যারা জাভা তৈরি করতেছে সেখানে তো আপনার ওইটাই কাজ। হ্যাঁ, প্রদীপ কি বলছে? স্যার এখান থেকে একটু কমপ্লেক্স হচ্ছে এই যে আমাদের এটা মনে রাখলে মনে হয় বেটার হবে, সেটা হচ্ছে নোড থেকে যদি অনেকগুলো ব্রাঞ্চ বের হয়ে যায় ওইটা হচ্ছে ডিসিশন, কিন্তু আবার নোডে আবার দুটাই যদি বের হয়ে যায় সেটা হচ্ছে ডিসিশন, কিন্তু নোডের সাথে আবার দুইটা মিশলে আবার সেটা ডিসিশন হবে না, এই জন্য এখানে কমপ্লেক্সটা হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, তা তো আমি তো বলছি যে এখান থেকে বের হবে দুইটা। এই যে দেখেন 10 নম্বরে কিন্তু 5 আর 6 এসে মিশছে, অনেকে এটাকে আবার ডিসিশন মনে মিশলে হবে না, অ্যারো যে দিক থেকে আউট হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আসলে কথা। দুইটা অ্যারো, এই জন্য তো 9 না, 9 যদি হতো তাহলে দেখেন, যদি এরকম হতো এখানে 11তে 3টা আছে, 9 3টা আছে। জি জি, এই জন্য অনেকে মনে হয় প্যাচ লেগে যাচ্ছে আর কি। ও না না, যেখান থেকে বের হবে, সরি আমি আসলে এই জন্য শর্টকাট হয়ে যাচ্ছে স্যার, কমপ্লেক্স বের করে -1 শেষ ডিসিশন। কমপ্লেক্স বের করে -1 ডিসিশন বের করতে কে বলছে আপনাকে? না এটা হয় নাকি? আমি ডিসিশন বের করতে বলছি না, ইজিয়েস্ট হচ্ছে ডিসিশন প্লাস 1, এইটাই তো ইজিয়েস্ট আমি যতটুকু জানি। না না, ওই প্রদীপ যেটা বলছে যে ডিসিশন গুণে বের করতে, ডিসিশন তো কেউ চাবেন আপনাকে যে কয়টা ডিসিশন আছে। আচ্ছা আচ্ছা, আপনাকে তো বলবো কমপ্লেক্সিটি বের করতে। ও আচ্ছা, তাহলে তো আর প্রবলেম নেই। So the complexity, cyclomatic complexity also gives as indication for the number of necessary test case. তার মানে আমার বোঝা গেল যে 7টা টেস্ট কেস দিলেই ওই কোডটা টেস্ট করা সম্ভব। দেখছেন? তার মানে নাম্বার অফ টেস্ট কেস আমি আন্দাজে করব না, অঙ্ক কষে বের করব আমরা যে কতগুলো টেস্ট কেস লাগবে আমার।
to 100% decision coverage. স্যার 7টা টেস্ট কেস দিয়ে তার মানে আমরা হচ্ছে গ্রাফে আর যে কোডটা আছে ওইটা 100% ডিসিশন কভারেজ করবে, এর বেশি লাগবে না। তার মানে একটা ডিসিশনের জন্য কি একটাই টেস্ট কেস নিচ্ছে? কোনটা? একটা ডিসিশনের জন্য একটাই টেস্ট কেস ইউজ করতে একটা ডিসিশনের জন্য তো আপনার দুইটা লাগবেই, কিন্তু আপনি জানেন যে একটা টেস্ট কেস মানে একটা ডিসিশনের আউটকাম দিয়ে আরেকটা জায়গায় আরেকটা ডিসিশনে তো ঢুকে গেছে। হ্যাঁ রাইট, তাই না? তার মানে একটার মানে তো ওইখানে শেষ না, ওইটা দিয়ে তো নিচের দিকে নেমে গেছে, আরো ডিসিশন সে কভার করবে। যদি প্যারালাল হইতো তাহলে নাম্বার অফ ডিসিশন গুণ 2, বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমার কোয়েরিটা কি স্যার, যে আমরা যখন কোন একটা প্রোগ্রাম থেকে মানে কোন একটা কোড থেকে যখন আমরা এই গ্রাফটা তৈরি করব, তাই আমরা তো হতে পারে এটা স্যার যে হয়তো বা কোডটা অনেক বড় করে লেখা হয়েছে, দ্যাট মিন্স সেটা 1 পেজ হয়ে গেছে, 2 পেজ হয়েছে এরকম। সেখানে বসে বসে এটা আসলে বের করাটা তো আসলে কিভাবে পসিবল, মানে ফুল কন্ট্রোল ফ্লো গ্রাফটা তৈরি করে ফেলাটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কন্ট্রোল ফ্লো গ্রাফ না তৈরি করলে কোড থেকে কিন্তু গুনতে পারবেন না, গুনে আপনি বের করতে পারবেন না। হ্যাঁ জি স্যার, এটাই স্যার হ্যাঁ বুঝতে পারছি। রাশেদ স্যার, টেস্ট কেসের সাথে একটু জিনিসটা আরেকবার একটু বলবেন সম্পর্কটা? টেস্ট কেস হচ্ছে আমার যদি টেস্ট ডিসিশন কভারেজ টেস্ট কেস করতে চাই, 100% ডিসিশন কভারেজ হচ্ছে কিনা। 100% ডিসিশন কভারেজ মানে হচ্ছে প্রত্যেকটা ইফের ট্রু কন্ডিশনও চেক করতে হবে, ফলস কন্ডিশনও চেক করতে হবে। তার মানে আপনি একটা টেস্ট কেস দিয়ে আপনি একবারে হয়তো ট্রুটা টেস্ট করতে পারেন, আর একটা দিয়ে ফলস করতে হবে। তার মানে যে কোনো একটা ডিসিশন মিনিমাম 2টা টেস্ট কেস লাগে যদি ডিসিশন কভারেজ করতে চান। কিন্তু এখানে বলছে 7টা দিয়ে সব করা সম্ভব পুরা কোডের ডিসিশন কভারেজ, যদিও 6টা ডিসিশন আছে। 6টা ডিসিশন তো লিঙ্কেড, যার জন্য 6টা যদি প্যারালাল হইতো তাহলে 12টা টেস্ট কেস লাগতো, কিন্তু একটা টেস্ট কেসের ভিতর দিয়ে ঢুকে আরেকটা ডিসিশনের অর্ধেক কভার করা যায়। বেস্ট কেস সিনারিও যেটা যেমন হইতেছে। হ্যাঁ, তবে যাই বলেন যতটা ডিসিশন তার থেকে সেই সমান টেস্ট কেস সাধারণত হয় না, মানে 6টা দিয়ে হবে না, 6টার থেকে বেশি লাগবে। সো আমাদের স্যার এখানে আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছি স্যার, যদি এরকম থাকে যে ইফ দিয়ে 2টা কন্ডিশন দেয়া আছে, যে এখন আমাদেরকে বলা হচ্ছে যে এখান থেকে কয়টা টেস্ট কেস যে হচ্ছে কভার করা যাবে, সেক্ষেত্রে তাহলে আমাদের থিংকিংটা এরকম হবে যে যদি ইফ থাকে দ্যাট মিন্স এখানে 2টা ডিসিশন, 2টা টেস্ট কেস, একটা ইফ কে কভার করার জন্য 2টা টেস্ট কেস। একটা ইফ কে অবশ্যই এর জন্য 2টা লাগবে। তো সেই সেন্স থেকে যদি আমাদের 2টা ইফ কন্ডিশনকে কভার করতে হয় তাহলে আমাদের মিনিমাম 4টা টেস্ট কেস লাগবে আর কি। না মিনিমাম বলা যাবে না, কারণ হচ্ছে যদি এমন হয় যে একটা ইফের ট্রুতে আর একটা ইফ আছে, আচ্ছা, তার মানে উপর দিয়ে আমি একটা চালানো মানে হচ্ছে 2টার, যদি এমন হয় যে নিচের যে ইফটা আছে সেটারও ট্রু কভার করে এটা ট্রু এর সাথে, তার মানে একটা টেস্ট কেস দিয়ে কিন্তু 2টা ইফের 2টা ব্রাঞ্চ কভার হয়ে গেল। আবার নো দেখার জন্য তাহলে আমাদের ওখানে 2টা লাগবে, দ্যাট মিন্স 3টা স্টেপ দিয়ে আমার 2টা ইফ কভার হলো, 3টা টেস্ট কেস। হ্যাঁ আচ্ছা, সো আমরা তাহলে एग्जाम শুরু করি না? জি স্যার। জি স্যার। হিসাবে তো আসলে 2 টু দি পাওয়ার মানে হলো আপনার নাম্বার অফ ডিসিশন হয়ে যায়, কারণ আপনার 3টা ডিসিশন থাকলে 3টা যদি ডিসিশন থাকে তাহলে তো আপনার এখানে মোটামুটি 8টা টেস্ট কেস হবে। 8টা টেস্ট কেস হয় তো, কিন্তু আমরা জানি যে 8টা টেস্ট কেস লাগে না। আপনি ডিসিশন টেবিল পড়ছেন না? জি ডিসিশন টেবিল পড়লে দেখবেন যে 8টা টেস্ট কেস থেকেও কম টেস্ট কেস দিয়ে কভার করা যায়। এটা অপটিমাল করা যায়। রাইট স্যার, কি ডিসিশন টেবিলের কথা বলছেন, ট্রুথ টেবিলের কথা বলছেন? ওই ট্রুথ টেবিল দিয়ে তো ডিসিশন টেবিল করা হয়। আচ্ছা হ্যাঁ, ট্রুথ রাইট।
যদি প্যারালাল থাকে, ডিস্টিং, টোটালি আলাদা আলাদা, তাহলে তো আমার কিছু করার নাই। কিছু করার নাই, যেটা আলাদা মডিউলই এটা। হ্যাঁ, প্রতিটার জন্যই আমাকে আলাদা করে দুইবার করে টেস্ট করতে হচ্ছে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের সাপোজ এখন হলো একটা টেবিল আছে, টেবিল মানে কি, মানে ইনপুট ফর্ম আছে, ইনপুট ফর্মে হচ্ছে হলো অলমোস্ট আপনার 30টার মতন ফিল্ড। তো আপনি তো এক্সস্টিভ টেস্টিং আমরা করতে পারবো না। তো 2 টু দি পাওয়ার 15 যদি আমরা টান দেই, তাহলে আপনার হলো প্রায় লাখখানেক আপনার টেস্ট, মানে টেস্ট আপনার হলো কি আসতে পারে, সামারি আসতে পারে। তা এখন এইটা কিভাবে শর্টকাটে করা যায়, সেটা কি আমরা ওই যে আপনি যেটা বলতেছেন যে ডিসিশন টেবিল, সেটা সেইভাবেই করতে হবে, তাই তো? হ্যাঁ, যখন অপটিমাইজ হইতে যখন দেখবেন যে অনেকগুলা কন্ডিশন হয়ে গেছে, আপনার ডিসিশনের কিন্তু একটা বড় ধরনের ভূমিকা আছে ডিসিশন টেবিলের। যখন অনেকগুলা কন্ডিশন হয়ে গেছে, তখন মাথায় কাজ করবে না কিন্তু আপনার। হ্যাঁ, কন্ডিশন 1 অর দিস অর এন্ড অর এরকম করতে দেখবেন যে আপনার পাজল হয়ে যাবেন। সো সাধারণত ডিসিশন টেবিল গুলো ব্যবহার করা হয় একটা ইফের মধ্যে যদি মাল্টিপল কন্ডিশন থাকে, যেটা আবার এন্ড অর দিয়ে কানেক্টেড, কম্বিনেশন করা, সেখানে ডিসিশন টেবিল ছাড়া ভালো রাস্তা নাই। আমাদের সরি, আপনি শেষ করেন। বলেন, আপনি বলেন। আমি ওই নোড, ওই কমপ্লেক্সিটির ওখানে একটু যান, কনফিউশন লাগছে একটু। ওই যে দাঁড়ান, আমি সরি কোন স্ক্রিন আছে? হ্যাঁ, কমপ্লেক্সিটি হলো 33 নম্বর পেজে মনে হয়। আমি শেয়ার দিতে গিয়ে ওটা সামনে আসতেছিল না। হ্যাঁ, কোন জায়গায় স্যার? এর পরের স্লাইডটায় যান, এখানে মার্কিং করা আছে 33। স্যার এখানে ডিসিশন 6টা হলো কিভাবে, যে বলো যদি আমরা সহজ রুলটা ধরি যে একটা নোট থেকে দুইটা বেরিয়েছে, দুইটা রাস্তা বের হয়েছে, দুই দিকে চলে গেছে, রাইট? হ্যাঁ, একটা দুইটা, একটা নোট থেকে দুই দিকে বের হয়েছে, ঢুকছে। তাহলে দুই থেকে 3-এ, 2-এর থেকে দুইটা আছে, 2 থেকে, হ্যাঁ, দুই দিকে গেছে, 3-এ গেছে, 4-এ গেছে, আবার 3 থেকে কিন্তু 2 দিকে গেছে, 5-এ গেছে, 6-এ গেছে, 4 থেকে 2 দিকে গেছে, 6-এ গেছে, 7-এ গেছে, সরি এই কি বলে 7-এ গেছে আর 8-এ গেছে, 8 থেকে 2 দিকে গেছে, 8 থেকেও 2 দিকে গেছে, 9 আর 12-তে, 1 2 9 আর 12-তে গেছে আর কি। হ্যাঁ, না ঠিক আছে, 9 থেকে তো আর যায় নাই, দুইটা 11 থেকে গেছে, 11 থেকে দুইটা গেছে। ওই যে রিটার্ন ব্যাক, ইফ এলস লুপ, 11 নাম্বারটা হচ্ছে লুপ, 11 নাম্বারটা এলস ইফ এলস। আচ্ছা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর কততে আছে? 14 নাম্বার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, জি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে তার মানে এটাই ইজি, যে এটা 11। আর স্যার ভিজি দিয়ে কি বুঝাইছে? জি মানে এটাই কি কমপ্লেক্সিটি দিচ্ছে আর কি, মানে সংক্ষিপ্ত রূপ, শর্ট ফর্ম। হ্যাঁ, ই হচ্ছে এইচ, এন হচ্ছে নোড, ঠিক আছে, প্রোগ্রামিং। এবার ঠিক আছে না? আমি ওই মনে হয় ইয়াটা মিস করতেছিলাম, লুপ থেকে যে গেছে। হ্যাঁ, সবাই লুপটাই মিস করে। সরি, ঠিক আছে, সবাই লুপটাই মিস করে। আর ধরেন যারা প্রোগ্রামিং প্র্যাকটিস নাই, তাদের লুপটা মিস হওয়ার সম্ভাবনা বেশি। মানে তখন মনে করেন এটা লুপ, এর মধ্যে যে ডিসিশন আছে এটা আর খেয়াল থাকে না। যারা প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই। রেট করে দিলেন কেন? মানে ওই যে ডিসিশন কোথায় থেকে গেছে, নোট ডিসিশনগুলো রেট করে দিলাম যাতে পরে গুনতে সুবিধা হয়, আমাদের বোঝার জন্য। জি স্যার, এটা ভালো হয়েছে। এখানে একটা, এরপরে একটা দিবেন না, এরপরের 35 স্লাইডটায় 35, ওখানে 35 স্লাইডটা একটু যাবেন।
35 হচ্ছে এখানে। আমি কেন জিজ্ঞেস করতেছি স্যার, এই থার্ড চ্যাপ্টার থেকে আমার ক্লাস মিস হয়েছিল, ওই যে তখন প্রজেক্টের প্রেসারে ক্লাস করতে পারি নাই, ওই তখন আমাদের রিলিজ ছিল জেটিভির। আচ্ছা আচ্ছা 35 এ হচ্ছে মানে কি কোশ্চেন করেছিলাম। আচ্ছা আপনি ইয়া করেন, আমি পরে এখানে জানি কি একটা মনে করছিলাম যে কোশ্চেন করব। আপনি দেখেন, আমি দেখতেছি সরি। স্যার আপনি কন্টিনিউ করেন। আমি কন্টিনিউ করতেছি, ওই যে আমি ইয়েতে আপনাদের কোশ্চেন পেপার দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আমি তো বাড়িতে আছি, এসছি হলো আপনার গত পরশুদিন, আবার কালকে চলে যাব ঢাকায়। তো সেক্ষেত্রে আমার কাছে মোবাইল আছে, ল্যাপটপ নেই। মোবাইলে কি এক্সাম দেওয়া যাবে? কি যে বলেন, এই যুগে এসে আপনি মোবাইলের এক্সাম দেওয়া যাবে না, এটা কি কথা হলো? না, যদি কোনো কিছু ড্র করা না লাগে সেই জন্য জিজ্ঞেস করলাম আর কি। খালি টিক দেবেন, খালি টাচ। দিতে পারবেন। আমি লাস্ট এক্সামটা মোবাইল থেকেই দিছি। জি থ্যাংক ইউ। হুম। রাশেদ স্যার আরেকটা রিকোয়েস্ট থাকবে, মানে এটা পরীক্ষার শেষে আপনি একটা ফ্রি টাইমে যখন পাবেন, সেটা হচ্ছে হলো আমরা ওই যে ফাইলগুলো ডকুমেন্টগুলো দিয়েছেন না, ওগুলো ওয়ার্ড আকারে হচ্ছে হলো আমরা ডাউনলোড করতে পারছি মনে হয়। তো এটা পিডিএফ আকারে যদি ডাউনলোড করা যায় একটু ভালো হতো। পিডিএফই তো আছে, পিডিএফ করা যায়। পিডিএফ করা যায়, কিন্তু পিডিএফ করা গেলে ভেঙে যায়। পিডিএফ করা গেলে আপনি প্রিন্ট দিয়ে ডাউনলোড করবেন, শেষ প্রিন্ট দিয়ে ডাউনলোড। আমার তো পিডিএফ করাই আছে। হ্যাঁ ওটা পিডিএফ আছে, ঠিকই আছে স্যার। ওইটা যখন ওই ডাউনলোড দেয় গুগল শিটে ওপেন হয় তখন হচ্ছে ওইটা সমস্যা হয়, কিন্তু ওইটা যদি প্রিন্ট অপশন দিয়ে ডাউনলোড করি তাহলে ওটা পিডিএফ এ পাওয়া যায়, তাহলে সমস্যা হয় না, তাই না? আচ্ছা ওকে। আপনি ওই ব্রাউজারে ওপেন করতে যান যখন, তখন ব্রাউজারে পিডিএফ হয় না, ওটা তো ওয়ার্ডে হয় মনে হয়। ওকে ওই যে প্রিন্টে ক্লিক করে ওই সেভ করতে হবে পিডিএফ এ। জি বুঝতে পারছি, ওকে ঠিক আছে। ওই যে চ্যাটিং এ দিয়ে দিলাম কোশ্চেনের লিংক। আচ্ছা স্যার স্টার্ট করলাম তাহলে। 9টা কোশ্চেন আছে, 15 মিনিট। স্যার 15 মিনিট সময় না? হ্যাঁ 15 মিনিট, দেখি কি পারে আগে। 9টা কোশ্চেন তো 9 হচ্ছে, হ্যাঁ 15 মিনিট হলে তো হয়, 10টা তো 15 মিনিট।